নবদ্বীপ হালদার বাংলা চলচ্চিত্র এবং রঙ্গমঞ্চের অন্যতম খ্যাতিমান অভিনেতা। কমেডি অভিনয়ে আজীবন নিজেকে তুলে ধরেছিলেন মঞ্চে এবং চলচ্চিত্রে। 1908 মতান্তরে 1911 বর্ধমানের সোনাপলাশী গ্রামে জন্ম হয়েছিল নবদ্বীপ হালদারের। তার পিতার নাম ছিল গোপীকৃষ্ণ হালদার। নবদ্বীপ হালদারের ডাক নাম ছিল নবা। নির্বাক যুগে তার প্রথম ছবি ছিল পঞ্চস্বর। 1936 সালে দেবকী বসুর সবাকচিত্র সোনার সংসারে তিনি সুযোগ পান। তাতে নবদ্বীপ হালদার তার কৃত্রিম কণ্ঠস্বরটা শুনিয়েছিলেন। দেবকী বসু সেটা পছন্দও করেন, আর দর্শকরাও পছন্দ করেন। দেবকী বসুকে নবদ্বীপ হালদার কীভাবে আয়ত্তে এনেছিলেন সেটা একটা উল্লেখযোগ্য ঘটনা। নবদ্বীপ হালদার বলতেন, আমিও বর্ধমানের, আপনিও বর্ধমানের, তাহলে আপনি সিনেমা করবেন অথচ আমি করতে পারবো না, সেটা কি করে হয়? কথাটা শুনে দেবকীবাবু হেসেছিলেন। এরপর তিনি ওনাকে সোনার সংসারে অভিনয়ের সুযোগ দেন। ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন ছিল তখন খাস সাহেবদের কোম্পানি। নবদ্বীপ হালদার সেখানে চাকরি করতেন। পরের বার চাকরি বদল করেন। তার 2 পুত্র এবং 2 কন্যা, তাদের মধ্যে লক্ষ্মী হালদার এবং পুত্র মন্টু অভিনয় জগতে এসেছিলেন, তবে তারা মঞ্চ এবং যাত্রাতেই অভিনয় করেছেন। তার কন্যা লক্ষ্মী হালদার যাত্রার বিখ্যাত অভিনেত্রী। খুব ছোটোবেলা থেকেই নবদ্বীপ হালদার অভিনয় করতে ভালোবাসতেন। গ্রামে একটা নাটকের ক্লাব ছিল, সেই ক্লাবে তিনি প্রথম অভিনয় করেন। কোনো বড়লোক হয়তো তার বাড়িতে পূজা পার্বণ বা বিয়ে উপলক্ষে থিয়েটার দিতে চান। তিনি তখন ড্রেস ভাড়া করা থেকে কলকাতা থেকে সিনসিনারি আনার খরচ, এমনকি স্টেজ পর্যন্ত তৈরি করার খরচ দিতেন। তখন এই ক্লাবের ছেলেরা গিয়ে সেখানে থিয়েটার করত। বড় বড় ডে লাইট জেলে অভিনয় হতো। ইলেকট্রিক তো তখন গ্রামে ঢোকেনি। স্টোভের মতো পাম্প করে কেরোসিনে ডেলাইট জ্বালানো হতো। প্রথম থেকেই নবদ্বীপ হালদার তার কৃত্রিম বিকৃত কণ্ঠস্বরে অভিনয় করতেন না। একবার একটা কমিক রোলে তিনি কৃত্রিম কণ্ঠস্বর ব্যবহার করে দেখলেন দর্শক শ্রোতা নেয় কিনা। দেখলেন লোকে খুব ভালোই পছন্দ করছে তার ওই কৃত্রিম স্বর। সেই থেকে কমিক রোলে অভিনয় করার সময় তিনি এই গলাতেই অভিনয় করতেন। শেষ পর্যন্ত তার নিজের কণ্ঠস্বরটি হারিয়ে গেল। অবশ্য কমিক রোল না হলে তিনি সাধারণ গলা ব্যবহার করতেন। তবে দেবকীবাবু যখন তার টকি ছবি সোনার সংসারে চান্স দিলে নবদ্বীপ হালদার ওই কৃত্রিম গলাতেই অভিনয় করেন। বলা বাহুল্য, দেবকীবাবু তো বটেই, দর্শকরাও পছন্দ করেছিলেন এই কৃত্রিম কণ্ঠস্বরকে। কত অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন তা লিখে বা বলে শেষ করা যায় না। তার মধ্যে পঞ্চস্বর 1930 সালে নির্বাক যুগেরই ছবি, তাতে নবদ্বীপ হালদার অভিনয় করেন। মনে করা হয় এটাই তার সিনেমা জগতের প্রথম পদক্ষেপ। তারপর সবাক ছবি সোনার সংসার, দুটোতেই দেবকী বসুর জন্য তিনি অভিনয় করতে পেরেছিলেন। এরপর জোহার ভাটা, শশীনাথ, গোহের ফের, রাজগীর, ইন্দিরা, সর্বজনীন, বিবাহ উৎসব, হাল বাংলা, অভিনয়, অভিসারিকা, অবতার, বন্দি, শহর থেকে দূরে, গোজামিল, অভিনয় নয়, শ্রীদুর্গা, মানে না মানা, নতুন বউ, বন্দে মাতরম, দুঃখে যাদের জীবন গড়া, শৃঙ্খলা, রায়চৌধুরী, দেশের দাবি, 2 বন্ধু, নতুন খবর, শেষ নিবেদন, স্যার শঙ্করনাথ, ঘুমিয়ে আছে গ্রাম, অরক্ষণীয়া, সাধারণ মেয়ে, মাটি ও মানুষ, রং বেরং, কালো ছায়া, শ্যামলের স্বপ্ন, তিলোত্তমা, ইন্দিরা, দিগ্ভ্রান্ত, রক্তের টান, ভক্ত রঘুনাথ, ওরে যাত্রী, পলাতক, বাগদাদ, পাত্রী চাই, কৃষ্ণকান্তের উইল, 74.5, 2 বেয়াই, অদৃশ্য মানুষ, ময়লা কাগজ, ভক্ত বিল্লমঙ্গল, ইন্দিরা, জয়মা কালী বোর্ডিং, কথা কও, সাহেব বিবি গোলাম, নাগরদোলা, শ্রীরাধা, রাতের অন্ধকারে, মিথুন লগ্ন, মনোদিল না বধূ, খনা, হাই হিল, অসংখ্য ছবিতে অভিনয় করেছেন নবদ্বীপ হালদার। সহজ সরল মানুষটা অনেক সময় সকলের নির্মম রসিকতাও বুঝতে পারতেন না। একটা গল্প আছে তার সম্বন্ধে, যদিও গল্পটা কতটা সত্যি সে বিষয়ে সন্দেহ আছে। সাধারণত গ্রাম্য লোকের মতো তিনি অভিনয় করতেন। তাকে নিরীহ পেয়ে কয়েকজন তাকে নিয়ে নির্মম রসিকতাও করতেন। নবদ্বীপ হালদারের বিভিন্ন কমিক স্কেচগুলিও রেকর্ডে এবং মঞ্চে পরিবেশনের ক্ষেত্রে তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার এই সমস্ত ছোট ছোট কমিক স্কেচের জন্য। শুধুমাত্র রূপলী পর্দাতেই নয়, বাংলা পেশাদার থিয়েটারেও বিভিন্ন মঞ্চে তিনি অভিনয় করেছেন। তার মধ্যে মিনার্ভা, স্টার, রংমহল ইত্যাদি মঞ্চে দাপিয়ে অভিনয় করেছেন নবদ্বীপ হালদার। 1941 সালে ব্রিটিশ আমলে যখন চালের দাম ছিল 3 টাকা মণ, সেই সময় ওয়ার ফান্ডে টাকা তোলার জন্য তমলুক শহরে এক বিরাট জলসার আয়োজন করা হয়েছিল রাজবাড়ির ময়দানে। সারা ইউরোপ এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে তখন চলছে দ্বিতীয় মহাযুদ্ধ।
কলকাতা ছেড়ে মানুষ পালাচ্ছে গ্রামগঞ্জের দিকে। ট্রেনে স্টিমারে তিল ধারণের জায়গা নেই। লক্ষ লক্ষ মানুষ বাক্স বিছনা প্যাটরা নিয়ে স্টেশনে দাঁড়িয়ে। একটা করে ট্রেন আসছে আর ঝাঁপিয়ে পড়ছে সব। এই অবস্থায় কলকাতা থেকে শিল্পীদের নিয়ে আসা হচ্ছে জলসার জন্য, কিন্তু বিকেল হতে চলল শিল্পীদের দেখা নেই। সন্ধ্যের মুখে একে একে এসে পৌঁছলেন শচীনদেব বর্মন, অরুণা দাস, শ্যামসুন্দরের নাচের দল এবং নবদ্বীপ হালদার। স্টেজে উঠলেন নবদ্বীপ হালদার, গায়ে সাদা চাদর জড়ানো। তারপর কথা বললেন। হাজার হাজার দর্শক যারা নবদ্বীপ হালদারের সেই বিকৃত স্বর শোনার জন্য বসেছিলেন, তাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, এ আবার কে? নবদ্বীপ বলে ওরা কাকে নিয়ে এসেছেন? আসলে নবদ্বীপ হালদার আসল কণ্ঠস্বর ব্যবহার করে কথা বলতে শুরু করেন। ট্রেনে আস্তে আস্তে তিনি একটা নতুন স্কেচ তৈরি করেছিলেন ট্রেন যাত্রীদের নিয়ে। তাদের মধ্যে আছে কাশিবাসী বিধবা, বাচ্চা কাচ্চা, টিকিট চেকার, কাবুলিওয়ালা, আর তাদের সঙ্গে নবদ্বীপ হালদার নামে এক ব্যক্তি। এই প্রত্যেকটা চরিত্রই তিনি করে গেলেন তার একার কণ্ঠস্বরের বৈচিত্র্য দিয়ে, নিখুঁতভাবে। সমস্ত দর্শককে তিনি মাতিয়ে দিলেন মুহূর্তের মধ্যে। একটার পর একটা স্কেচ করে যেতে লাগলেন, যেগুলো ইতিপূর্বে শ্রোতাদের পাগল করে দিয়েছিল রেকর্ডের মাধ্যমে। এরপর করলেন বৌদিদি রেস্টুরেন্ট, গানের মাস্টার, শেষ চেষ্টা করলেন সেটাই আনন্দ। তিনি নিজে ছিলেন বর্ধমান জেলার মানুষ। বর্ধমান জেলার কথ্য ভাষা দিয়ে তৈরি করেছিলেন এই কমিকটি। অসংখ্য কমিক স্কেচ তার সুপারহিট হয়েছিল রেকর্ডে এবং মঞ্চে। বাংলা চলচ্চিত্র এবং পেশাদার রঙ্গমঞ্চের অন্যতম খ্যাতিমান অভিনেতা নবদ্বীপ হালদারের অজানা কাহিনী শুনলেন আপনারা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।